আজকে আমি বেরিয়ে পড়লাম আর একটা নতুন জায়গার উদ্দেশ্যে। আর আমার আজকের গন্তব্য মধ্যপ্রদেশ। কলকাতা থেকে বুক করেছিলাম ইন্ডিগো ফ্লাইট। ছাড়তে কিছুটা দেরি হলো, কারণ বৃষ্টি বেশ ভালোই হচ্ছিল। আর সেই জন্য ভোপাল পৌঁছতে আমাদের ঘন্টাখানেক দেরিও হয়ে গেল। এখানে একটা কথা বলে রাখি, কলকাতা থেকে ভোপাল পৌঁছতে প্লেনে কিন্তু 6 থেকে 8 ঘন্টার মতো সময় লাগে, কারণ কলকাতা থেকে কোনো ডাইরেক্ট ফ্লাইট ভোপাল যায় না। দিল্লিতে একটা স্টপ ওভার আছে, যেটা ঘন্টা 3-এর মতো লাগে। যাই হোক, এবার ভোপাল পৌঁছানোর পরে আমরা যে গাড়িতে করে এখন যাচ্ছি হোটেলের দিকে, সেটা কিন্তু আমার ভোপাল এয়ারপোর্ট থেকেই বুক করেছি। বন্ধুরা, আজ আমি অনেক দিন বাদে একটা নতুন ভিডিও দিচ্ছি। বিভিন্ন কারণে ভিডিও দিতে পারিনি অনেক দিনই। তো আজকে আমি এখন যেখানে রয়েছি সেটা হচ্ছে ভোপালের একটা হোটেল নিয়েছি আমরা, ফ্যাবম হোটেল। তো এখান থেকে আমি আজকে সাইট সিইংয়ে বেরোচ্ছি। ভোপাল বাইপাস রোডের উপর SM রিসর্ট, এই ফ্যাবম হোটেল গ্রুপেরই একটা রিসর্ট রয়েছে বাইপাসের উপরই, ভাওড়ি ভোপাল রোড যে বাইপাসটা চলে যাচ্ছে, এটা ইন্দোরের দিকে যাচ্ছে। এই সামনের এই রাস্তাটা দেখুন, এই রাস্তাটা চলে যাচ্ছে ইন্দোরের দিকে। তো এই রাস্তার ওপরেই রয়েছে এই সুন্দর হোটেলটা, পেছনেই দেখতে পাচ্ছেন, একদম বাইপাসের ধারে। এই হোটেলে আমরা আজকে রয়েছি এবং থাকবো বেশ কিছুদিন। ইচ্ছা আছে সাঁচি স্তূপ দেখতে যাব। যাই হোক, আমি সাইট সিইংয়ে বেরোনোর আগে আমি সব কথা বলতে পারবো না, কারণ কোথায় কোথায় যেতে পারবো সেটা তো ডিটেল এখন বুঝতে পারছি না। একটা গাড়ি বুক করেছি, সেই গাড়ি করে আমরা ঘুরবো। তো তাহলে দেরি না করে চলুন আমরা বেরিয়ে পড়ি। হোটেল থেকে আমরা বেরিয়েছি, আর আজকে আমার সারথি রয়েছে কপিল কুমার। এই কপিল কুমারের গাড়ি করে আমরা ঘুরবো এখন। আর আমাদের এই যে রিসর্টে আমরা রয়েছি, সেই রিসর্টটা আবার রাজা ভোজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকেও খুব কাছে। মানে আমাদের আসতে লেগেছে 5-7 মিনিট, এই 6-7 কিলোমিটার দূরে। তো এইখানে এলে যদি প্লেনে আসা যায়, তাহলে এই হোটেলটায় থাকলে খুব সুবিধা হবে। তবে আপনারা শুধুমাত্র প্লেনে নয়, আপনারা ট্রেনেও যেতে পারেন। সপ্তাহে 3 দিন হাওড়া থেকে ছাড়ছে সিপ্রা এক্সপ্রেস, আর সপ্তাহে 1 দিন সাঁতরাগাছি থেকে ছাড়ছে হামসফর এক্সপ্রেস। আর যেভাবেই যান, আপনার সময় মোটামুটি 1 দিনের মতো লাগবে। এই ভোপাল বাইপাস রোডের ওপর আপনি যদি যান, তাহলে কিন্তু এখানে প্রচুর ধাবা এবং রেস্টুরেন্ট পেয়ে যাবেন। তো জল তেষ্টা পেয়েছে মাঝখানে, আর একটা এই রেস্টুরেন্ট একটা পেয়েছি, প্রিন্স ধাবা অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট। এখান থেকে একটু জল কিনছি, এই দাদা জল নিয়ে আসছে। জল নিয়ে আবার আমরা সাঁচির দিকে রওনা হব। ফ্যামিলি নিয়ে যদি আপনি আসেন, তাহলে এখানে খেতে পারবেন। বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্ট। আপনারা যদি আসেন, মাঝপথে খিদে পেলে বা কোনো কিছু জল ফলের দরকার হলে আপনারা এইখানে আসতে পারেন। এখানে আপনি কিন্তু সব কিছু পাবেন। सब मिलेगा आपको। पनीर मसाला है, शाही पनीर है, बटर पनीर है, काजू कड़ी है। जगह का क्या नाम है? ये जगह को बोलते हैं न्यू हाईवे भोपाल। और सांची के जाने के लिए ये सांची रास्ता के लिए सीधा ही जाना है। ओके, थैंक यू वेरी মাচ। কিছুক্ষণের মধ্যেই আমরা কর্কট ক্রান্তি রেখা পার হব। যেখান দিয়ে যাচ্ছি আমরা এখন, সেখান দিয়ে খুব কাছেই ট্রপিক অফ ক্যান্সার পাস করে, বা কর্কট ক্রান্তি রেখা দেখাবো আপনাদের। আমরা এখন যে জায়গা দিয়ে যাচ্ছি সেটা বলা যেতে পারে ভারতের একেবারে মধ্যভাগ। তবে ইতিহাস দর্শন করতে বেরিয়ে যদি এরকম ভৌগোলিক একটা জায়গার সন্ধান পাওয়া যায়, তাহলে এটা একটা বাড়তি পাওনা হয়ে দাঁড়ায়। অবশেষে এসে গেছি সেই জায়গাটায় যেটা আমরা ছোটোবেলায় পড়েছি। কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা পড়ে পড়ে কত পরীক্ষা দিয়েছি, সেই জায়গাটায় এখন আমরা দাঁড়িয়ে আছি। মানে এইখান দিয়ে এখন কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার পাস করছে। বোর্ডটা রয়েছে ট্রপিক অফ ক্যান্সার। এটা হচ্ছে সাঁচি বর্ডার এলাকা। এই জায়গাটাকে মার্ক করেও দেওয়া রয়েছে ঠিক কোন জায়গাটা দিয়ে এই কাল্পনিক রেখাটা যাচ্ছে। আমি দেখাচ্ছি, দেখুন এই রাস্তায় এই জায়গাটা মার্ক করে দেওয়া রয়েছে। রাস্তার এই ধারে একটা ফলক লাগানো আছে, ট্রপিক অফ ক্যান্সার। এবার এই দিকে দেখুন, রাস্তার মাঝখান বরাবর 2টো লাইন, ডাবল লাইন সাদা আঁকা রয়েছে। মানে কাল্পনিক ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখাটা ধরে নেওয়া যায় এখান দিয়েই পাস করেছে।
24 ঘন্টা এখান দিয়ে গাড়ি যায়, খুব সাবধানে পার হতে হবে। আর এইখান দিয়ে আবার এই কোনাকুনি আর একটা ট্রপিক অফ ক্যান্সারের ফলকও লাগানো আছে, ট্রপিক অফ ক্যান্সার এই ফলকটা লাগানো আছে। এই রেখাটার উপর দিয়েই কাল্পনিক রেখাটা পাস করছে। কর্কটক্রান্তি রেখার অভিজ্ঞতা কিন্তু দারুণ লাগলো। আপনারা যখন এদিক দিয়ে যাবেন বা যদি যান, তাহলে এই জায়গাটা দাঁড়িয়ে একটু সেই ছোটবেলাটাকে মনে করবেন। এখান থেকে সাঁচি আর মাত্র 15 মিনিটের পথ। বিন্ধ্য আর সাতপুরা রেঞ্জের সৌন্দর্য চারদিকে ছড়িয়ে, সূর্য মাথার ওপর, কিন্তু গরম তো লাগছেই না, বরং বর্ষার একটা আমেজে হালকা ঠান্ডা ভাব চারদিকে ছড়িয়ে রয়েছে। দু চোখ জুড়ে একটা ঘুম ঘুম ভাব। তাই খেয়ালই ছিল না যে কখন আমরা টিকিট কাউন্টারের সামনে এসে পৌঁছে গেছি। সাঁচি স্তূপ দেখতে যেতে হলে এখান থেকেও টিকিট কাটতে হবে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কেটে তারপর ভেতরে ঢুকবো। টিকিট এই বুদ্ধিস্ট মুভমেন্টের আপনি যদি ভিজিট করেন, তাহলে আপনাকে যে টিকিটগুলো কাটতে হবে 40 টাকা করে, আর মিউজিয়াম দেখতে গেলে আলাদা করে 5 টাকা করে টিকিট কাটতে হবে। তো এই টিকিটগুলো আমরা কেটেছি। 3 জনের জন্য টিকিট 40 টাকা করে, আর 5 টাকার মিউজিয়ামের টিকিট আলাদা। এবারে আমরা ঢুকে যাচ্ছি সাঁচি স্তূপ দেখতে। এই রাস্তাটা দিয়ে সোজা চলে যাবে গাড়ি। আশপাশে দেখুন বন্ধুরা, জঙ্গল পাহাড়ের একটা অপূর্ব সংমিশ্রণ, আর মাঝখান দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে সাঁচি স্তূপের দিকে। এই সামনে রয়েছে পার্কিং লট। এই পার্কিং এর মধ্যে আমরা গাড়িটা ঢুকিয়ে দিলাম। পার্কিং এর মধ্যে আমাদের গাড়িটা চলে এলো। অনেক বড়, এখানে 2 হুইলার 4 হুইলার অনেক থাকবে। প্রথমে আপনারা একটু আশপাশটা দেখে নিন, এত সুন্দর পরিবেশ। এখানে আপনারা ক্যাফেটেরিয়াও পেয়ে যাবেন, ক্যাফেটেরিয়াও আছে একটু সময় কাটাবার জন্য। আর এই জায়গাটা দেখুন, শান্ত নিরিবিলি, খুব সুন্দর জায়গা। এই সামনে হচ্ছে এন্ট্রি, এখান দিয়ে ঢুকতে হবে টিকিট কেটে, টিকিট দেখিয়ে। এখান থেকে আমরা একটা গাইড ঠিক করে নিলাম, গাইডকে নিয়ে আবার ভেতরে ঢুকবো, ঢুকে সমস্ত কিছু আপনাদের দেখাবো। তিনি ছিলেন মৌর্য সম্রাট অশোক। যুদ্ধে জিতে প্রায় গোটা ভারতবর্ষকেই নিজের শাসনে এনেছিলেন। সবশেষে এলো কলিঙ্গ যুদ্ধ, এবং এই যুদ্ধে তার হাতে মৃত্যু হলো অসংখ্য মানুষের। আর এই ঘটনায় নাড়া দিয়ে গেল কঠিন হৃদয়ের সম্রাট অশোককে। যুদ্ধে জিতলেও আর তিনি সে পথে হাঁটেননি, আর খুঁজে নিলেন শান্তির পথ। ভগবান বুদ্ধের শান্তির আর ক্ষমার বাণী ছড়িয়ে পড়ল সারা বিশ্বে। মাথা তুলে দাঁড়ালো এক এক করে 84,000 স্তূপ। বুদ্ধের পার্থিব জীবনের শেষ চিহ্ন নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই স্তূপ প্রায় 2300 বছর ধরে। প্রিয়পত্নী মহারানী দেবীর ইচ্ছায় আর অনুরোধে প্রথম স্তূপটি তৈরি করলেন এই সাঁচিতে। আর তারপরে এক এক করে এখানে তৈরি হলো ছোট বড় মাঝারি অর্ধগোলাকার গম্বুজের মতো দেখতে বেশ কয়েকটি স্তূপ। রীতি অনুযায়ী বৌদ্ধ ভিক্ষু বা সন্ন্যাসীদের মৃত্যুর পর দাহ করা হলে তাদের শেষ চিহ্ন এই স্তূপের মধ্যেই সংরক্ষণ করে রাখা হয়। যেমন রাখা আছে এই স্তূপের মধ্যে গৌতম বুদ্ধের দেহাবশেষ। এর বাইরে চতুর্দিকে প্রদক্ষিণ করে রয়েছে ভেদিকা প্রাচীর, আর যার মূল আকর্ষণ হচ্ছে 4টে তরুণ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে মুখ করে দাঁড়িয়ে রয়েছে। তবে সাঁচির এই স্তূপকে আমরা যেভাবে দেখছি
সেটা কিন্তু একবারই তৈরি হয়নি। সাঁচির এই ভেদিকা প্রাচীরটা তৈরি হয়েছিল সাতবাহন রাজত্বকালে, প্রায় 200 বছর বাদে। गौतमी पुत्र 7 करणी राजा ने बनवाया थे 4 गेट, ईस्ट वेस्ट नॉर्थ एंड साउथ। इन्हीं 4 तोरण द्वारों के वजह से सांची को मिला इसको वर्ल्ड हेरिटेज का दर्जा 1989 में। গৌতম বুদ্ধের এক অন্যতম প্রিয় শিষ্য ছিলেন মহামোগলিয়ানা, যার নামে এই তৃতীয় স্তূপটা উৎসর্গ করা হয়েছে। এই স্তূপের চারদিকে ভেদিকার মতো প্রাচীর লক্ষ্য করা যায় না, আর তোরণের সংখ্যাও 4টের বদলে এখানে 1টা। ভেদিকা প্রাচীরের সঙ্গে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে যে 4টি তোরণ রয়েছে, এখানে বিভিন্ন প্রতীক বা চিহ্নের মাধ্যমে বৌদ্ধ ধর্মের বিভিন্ন আদর্শ, নীতি এবং সেই সময়কার আচার আচরণ সব কিছু তুলে ধরা হয়েছে। तो सुजाता ने जब खीर खिलाई थी ना, तब तो उनको एहसास हुआ था बिना एनर्जी के आदमी कोई ज्ञान प्राप्त नहीं कर सकता, तो अपना मध्यम मार्ग, अपना मिडिल पाथ। তিনি তৈরি করেছিলেন মনাস্ট্রি, যেখানে ছাত্রছাত্রীরা পড়তো বিভিন্ন বিষয়ে। তাদের মানতে হতো নানা রকম নিয়ম কানুন, আইন শৃঙ্খলা, আর যেগুলো না মানলে তাদের বেরিয়ে যেতে হতো প্রতিষ্ঠান থেকে। এইসব কিছুর বিবরণ দেওয়া আছে অশোক স্তম্ভের গায়ে। সামনেই দেখা যাচ্ছে সেই অশোক স্তম্ভের ভগ্নরূপ। এই পিলারের মাথায় বসানো ছিল একসময় 4টি বিপরীতমুখী সিংহের মূর্তি। এই মন্দির কমপ্লেক্সেই একসময় গড়ে উঠেছিল মন্দির, যে মন্দিরটি তৈরি করেছিলেন সম্রাট হর্ষবর্ধন। আর সেই মন্দিরের অবস্থা এখন সামনের পিলারগুলো দেখলেই বোঝা যাচ্ছে। সেই মন্দির না থাকলেও এই পিলার বা এই স্তম্ভগুলো থেকে বোঝা যায় একসময় ইন্দো গ্রিক স্থাপত্যের প্রাধান্য ছিল আমাদের এই দেশে। গুপ্ত যুগকে আমরা বলি সোনার যুগ। সেই গুপ্ত যুগে তৈরি হলো এখানে আরও এক মন্দির, প্রায় 1500 বছর আগে। সেই মন্দিরের স্থাপত্য বা ভাস্কর্য চোখে পড়ার মতো। এখানে একসময় বুদ্ধদেবের মূর্তি বসানো ছিল, কিন্তু এখন সেটা আর নেই। তবে প্রার্থনার জায়গা হিসেবে এই জায়গাটা কিন্তু খুবই আদর্শ। আমি এবার গুটি গুটি পায়ে চলে এলাম দ্বিতীয় স্তূপের দিকে। এই স্তূপটি উল্টানো গম্বুজের মতো অর্ধগোলাকার যে চেহারা, সেটা কিন্তু নেই, কিন্তু ভেতরকার স্থাপত্য বা গঠন চমকে দেবার মতো। সাঁচি স্তূপের ভিডিও কেমন লাগলো বন্ধুরা, একটু নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক করবেন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে ফেরা যাক তাহলে হোটেলে। সবাই ভালো থাকবেন, আমার ভিডিও দেখতে থাকবেন।